গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের আরফান স্যার। তোমরা এখন পাচ্ছ আজকে ডাব্লিউবিপি কেপির জন্য একটি প্র্যাকটিস সেট নাম্বার 1। প্রত্যেকে যারা ক্লাসে আছো জিকে জিএস আমরা এখানে প্র্যাকটিস করব এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক পেতে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো দ্য ওয়ে অফ সলিউশনে। দেখো ডাব্লিউবিপির কবে বিজ্ঞপ্তি আসবে, কি আসবে, সেই আসবে সেটা পরের কথা, বাট তুমি কতটা প্রস্তুত হয়েছো পরীক্ষার জন্য বা আপকামিং কেপি মেন আছে, তুমি কতটা রেডি হয়েছো সেটাই কিন্তু বড় কথা। চাকরি পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করার আগে আমি মনে করি প্রস্তুতি নেওয়া জরুরি। ফর্ম ফিল আপ কবে হবে, তারপর পড়াশোনা শুরু করব, তারপর প্রস্তুতি নেব, সেটা কিন্তু বর্তমান দিনে যে পরিমাণ কম্পিটিশন, তোমরা যারা চাকরি পাচ্ছে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো। পরিচিত কোনো দাদা বন্ধু যদি থাকে তাদের কাছে জিজ্ঞাসা করবে যে তারা কখন স্টার্ট করেছিল। পরীক্ষা মানে এই নয় বিজ্ঞপ্তি আসবে তখন পড়বো, ঠিক আছে, তার আগে যা পারে হোক, এরকম কিন্তু নয়। আর কম্পিটিটিভ ফিল্ডে হয়তো তুমি ডাব্লিউবিপির জন্য পড়ছো, তুমি রেল পরীক্ষা দিচ্ছ, তুমি এসএসসি দিচ্ছ, জিডি দিচ্ছ, বিভিন্ন পরীক্ষা যেগুলো কম্পিটিটিভ ফিল্ডে তুমি দেখো সিলেবাস একটু আলাদা, বাট বেশিরভাগটাই একরকম। তাহলে এটা পড়লে ওটা হবে না এরকম ব্যাপার নেই, এটা পড়লে ওটা হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং পড়াশোনা শুরু করার কথা যদি বলো, আমি বলবো আজ এখন থেকেই শুরু করতে হবে। অলওয়েজ এই মাইন্ডসেট কিন্তু রাখতে হবে। পরীক্ষার বিজ্ঞপ্তি দেবে তারপর শুরু করবো ওই ভাবলে কিন্তু তুমি পিছিয়ে পড়লে আলটিমেট। ঠিক আছে, একটা পরীক্ষা শুধু কতটা তুমি জানো ব্যাপারটা নয়, কতটা তুমি মেহনত করেছো এটাও কিন্তু একটা বড় কথা। ওকে, এবং সেটা ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিসটা বড় কথা। তুমি সিলেবাস ভিত্তিক পড়বে, সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ এবং প্র্যাকটিস। নয়তো এত বড় সিলেবাস তুমি একদিক থেকে পড়বে আরেক দিকে ভুলবে। প্র্যাকটিসটা জরুরি ওই জন্য। যাই হোক, তো আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা প্রত্যেক ক্লাসের লিংক নোটিফিকেশন পাবে। পাশাপাশি টিডব্লিউএস একাডেমি অ্যাপ রয়েছে, আমাদের বিভিন্ন কোর্স এখানে করানো হচ্ছে। পেড কোর্স অপশনে গেলে তুমি টোটাল কোর্সগুলো দেখতে পাচ্ছ। নতুন নতুন ব্যাচ রয়েছে, আমাদের ফাউন্ডেশন ব্যাচ আছে, ডাব্লিউবিপির ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এনএমজিএনএম এর ফাউন্ডেশন ব্যাচ, রেলের নিউ ব্যাচ রয়েছে, একদম সম্পূর্ণ নতুন এই মাসে শুরু হয়েছে। এসএসসি জিডির ফাউন্ডেশন, আবার প্রাইমারি টেট, এই সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল রয়েছে। যাই হোক, তো আমরা 25 কোশ্চেন আলোচনা করব আজকে, এবং এটা শুধু যে ডাব্লিউবিপিকে আমি পড়াচ্ছি সেটাই শুধু লাগবে, অন্য পরীক্ষা লাগবে এরকম ব্যাপার নয়, যে কেউ দেখতেই পারো। কোশ্চেন নাম্বার 1, স্যাডলার কমিশন গঠিত হয় কত সালে? 1919, 1917, 1916, 1913। প্রত্যেককে বলবো চাকরির জন্য পড়াশোনা করছো যখন সেইভাবেই পড়তে হবে। একটা বছর তুমি ভালো করে খাটো। দেখো পাচ্ছ না হয়তো চাকরি এখন, বাট যখন পাবে পরপর দুটো তিনটে চাকরি পাবে। কারণ সিলেবাসটা একই রকম। তুমি একটা পরীক্ষা, আমি আরেকটা কথাও বলি যে আমি সেন্ট্রালে পরীক্ষা দেবো, রাজ্যে পরীক্ষা দেবো না, বা রাজ্যে দেবো সেন্ট্রাল দেবো না, এই মেন্টালিটি ছাড়তে হবে। সব রকম পরীক্ষা তুমি দাও। ওকে, প্রত্যেকে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর অপশন বি, 1917 সাল। 1917 সালে স্যাডলার কমিশন গঠিত হয়। বলা হচ্ছে এই স্যাডলার কমিশন অলসো নোন অ্যাজ ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন নামে ওটা পরিচিত। ওকে, চলো। এটা অ্যাকচুয়ালি ছিল ইমপ্রুভিং হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনকে ইমপ্রুভ করার জন্য এই কমিশনটা নিযুক্ত হয়েছিল 1917 সালে। কোশ্চেন নাম্বার 2, কোন প্রকার রাসায়নিক পদার্থ বিউটি পার্লারে হেয়ার কাটিং এ ব্যবহৃত হয়? হেয়ার কাটিং এ কোন রাসায়নিকটা এখানে ব্যবহার করা হয়? অপশন এ বলা হচ্ছে সালফার ঘটিত, অপশন বি ফসফরাস ঘটিত, অপশন সি সিলিকন ঘটিত, অপশন ডি আয়রন ঘটিত। এটা কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসেও কোশ্চেনটা এসছে, এবং আপকামিং যে কোনো পরীক্ষা তুমি রাজ্য বলো বা কেন্দ্র পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে। সঠিক উত্তর হবে সালফার ঘটিত। সালফার ঘটিত পদার্থ ব্যবহার করা হয়, বা বিউটি পার্লারে চুল বিন্যস্ত করতেও সালফার ব্যবহার করা হয়। আমরা আরেকটা প্রশ্ন বলে থাকি যে পেঁয়াজ কাটতে গিয়ে চোখ অনেক সময় জ্বালা করে, এর কারণ হচ্ছে সালফার। পেঁয়াজে সালফার থাকে, অনেক সময় দেখবে যে পেঁয়াজের রস চুলে ইউজ করা হয়, তো কারণ সেখানে সালফার থাকে। কোশ্চেন নাম্বার 3 আমরা আসছি, নিম্নলিখিত কোন ব্যক্তি বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছেন? বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন এবং মারা যান একই তিথিতে। অপশন এ গৌতম বুদ্ধ, অপশন বি মহাবীর, অপশন সি ভদ্রবাহু, অপশন ডি অতীশ দীপঙ্কর। উত্তর কি হবে?
সঠিক উত্তর আমরা কি পাচ্ছি এখানে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে গৌতম বুদ্ধ, অর্থাৎ যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। সিদ্ধার্থ তার বাল্য নাম, এবং তিনি জন্মগ্রহণ করেন নেপালের কপিলাবস্তু লুম্বিনী নামক উদ্যানে এবং মারা যাচ্ছেন গোরক্ষপুরে, উত্তরপ্রদেশে গোরক্ষপুরে মারা যান। তো তিনি হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক, আমরা প্রত্যেকে জানি, এবং তার জন্ম তিথি হচ্ছে বৈশাখী পূর্ণিমা তিথি। আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকি, অর্থাৎ তারই জন্ম তিথি। পরবর্তী কোশ্চেনে আমরা আসবো, কোশ্চেন নাম্বার 3। মহাবীর, মহাবীর তার প্রথম মহিলা শিষ্যা কে ছিলেন? মহাবীর কে ছিলেন? জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। আমরা জৈন ধর্মের যে প্রবর্তকগুলো জানি তাদেরকে আমরা তীর্থঙ্কর বলে থাকি, এবং টোটাল 24 জন তীর্থঙ্করের নাম আমরা ইতিহাসে পেয়েছি যারা জৈন ধর্ম প্রচার প্রসার করেছেন, এবং মহাবীর হচ্ছে সর্বশেষ, অর্থাৎ 24তম তীর্থঙ্কর। তো মহাবীরের প্রথম শিষ্য ছিল জামালি, তার জামাতা, এবং তার প্রথম শিষ্যা ছিল চন্দনা। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আসবো, কোশ্চেন নাম্বার 4। জাহাঙ্গীরের সৌধ অর্থাৎ সমাধি সৌধ এটি কোথায় অবস্থিত? এটি কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, লাহোর, সাসারাম। কোশ্চেন নাম্বার 4, সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে। জাহাঙ্গীরের সমাধিসৌধ এটি কোথায় আছে? মুঘল সম্রাট জাহাঙ্গীর, তিনি আকবরের পুত্র। তো সঠিক উত্তর কি হবে? আগ্রা, দিল্লি, লাহোর, সাসারাম। অপশন সি, লাহোরে আছে তার সমাধি। আমরা এই রিলেটেড কোশ্চেন কিন্তু পেয়ে থাকি। যদি বলা হয় বাবরের সমাধি কোথায় ছিল, বাবরের প্রথম আগ্রাতে, পরে কাবুলে স্থানান্তরিত করা হয়েছিল। কাবুলে তুমি বলতে পারো। হুমায়ুন হচ্ছে দিল্লিতে, হুমায়ুন টম। আকবরের কোথায়? সেকেন্দ্রা, উত্তরপ্রদেশের। জাহাঙ্গীর হচ্ছে লাহোর। শাহজাহানের কোথায়? আগ্রার তাজমহলে। এবং ঔরঙ্গাবাদে হচ্ছে ঔরঙ্গজেবের সমাধিস্থল মহারাষ্ট্রে। কোশ্চেন নাম্বার 5, হর্ষঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? হর্ষঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? এই ধরনের কোশ্চেন তুমি যে কোনো পরীক্ষায় পেতে পারো, যেহেতু ইতিহাসের কোশ্চেন আসে না এমন কোনো পরীক্ষা নেই কম্পিটিটিভ ফিল্ডে। তো হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা আমরা কি জানি? বিম্বিসার। শ্রেষ্ঠ রাজা ধরা হয় অজাতশত্রু, বিম্বিসারের পুত্রকে, এবং শেষ রাজা হচ্ছে নাগ দশক বা নাগ দাস। তাকে কে হত্যা করে জানো? তাকে হত্যা করে শিশুনাগ। আমরা কয়েকটি ক্লাস নিয়েছিলাম ইতিহাসে, প্রাচীন ভারতের পরপর কয়েকটি ডাইনেস্টি বা বংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এখানে হর্ষঙ্গ বংশের শেষ রাজা হচ্ছে নাগদাস বা নাগ দশক, যাকে হত্যা করেছিল শিশুনাগ। শিশুনাগ তাকে হত্যা করে নতুন একটা বংশ প্রতিষ্ঠা করে, তার নাম শিশুনাগ বংশ। তাই তো হর্ষঙ্গ বংশকে আমরা ধরতে পারি যে সেই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যখন ষোড়শ মহাজন পদ আসবে, তার পরবর্তীতে প্রথম বংশ হবে হর্ষঙ্গ বংশ। হর্ষঙ্গ বংশের রাজধানী কোথায় ছিল? প্রথম রাজগৃহ বা রাজগীর, পরে হয়েছিল পাটলিপুত্রতে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 7। গোয়ালিয়র শহর নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? গোয়ালিয়র শহর মধ্যপ্রদেশের, এটি কোন নদীর তীরে অবস্থিত? নেত্রবতী, চম্বল, গোমতী, ব্রাহ্মণী। বলো এখানে রাইট অ্যান্সার কি হবে? গোয়ালিয়র শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশন বি যারা করছো সঠিক উত্তর হয়ে যাবে, চম্বল নদীর তীরে অবস্থিত। জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? জেমস বন্ড এই ক্যারেক্টারের স্রষ্টা কে? জেমস বন্ড একটা ডিটেকটিভ চরিত্র, গোয়েন্দা ক্যারেক্টার আমরা বলতে পারি, যেখানে জেমস বন্ড একটা সিনেমা সিরিজ রয়েছে, একটা বড় সিরিজ, বহু আগে থেকে চলছে, প্রায় 60-এর দশক থেকে শুরু হয়েছে। এই জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন অপশন এ ইয়ান ফ্লেমিং, অপশন বি হ্যারল্ড রবিনসন, অপশন সি জেমস হেডলি চেস, অপশন ডি জুলে ভার্ন। সঠিক উত্তর আমরা কি পাচ্ছি এখানে? অপশন এ ইয়ান ফ্লেমিং ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশন এ সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, চাচাই জলপ্রপাত, এই জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? চাচাই জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড। সঠিক উত্তর আমরা কি করব?
চাচাই জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেক অ্যান্সার করবে। উড়িষ্যা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড। সঠিক উত্তর আমরা এখানে করব অপশন সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ চাচাই জলপ্রপাত বলা হচ্ছে বিহাদ নদীর উপর অবস্থিত। বিহাদ নদীর উপর এটি 130 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট এবং মধ্যপ্রদেশের রেওয়ার কাছে বিহাদ নদীর উপর অবস্থিত চাচাই জলপ্রপাত। চাচাই জলপ্রপাত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল ওয়াটারফল, কোথায়? বারাহি নদীর উপর, কর্ণাটক রাজ্যে পড়ছে, তাই তো। পরবর্তী কোশ্চেন আসবো, লুনি নদীর উৎস নিম্নের কোথায়? লুনি নদী ভারতের অন্তর্বাহিনী নদী। এই লুনি নদীর উৎস কোথায়? আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, কচ্ছের রণ, মুলতাই পাহাড়। লুনি নদী এটি কচ্ছের রণে মিশেছে এবং এটি আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। ভারতের একটি অন্তর্বাহিনী নদী। কোশ্চেন নাম্বার 11, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? খুব কমন একটা কোশ্চেন এবং এগুলো কিন্তু পরীক্ষা আছে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি, নীলগিরি, জিন্দাগাদা, আনাইমুদি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে জিন্দাগাদা, অপশন সি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা এবং পশ্চিম ঘাট বলে আনাইমুদি। মহেন্দ্রগিরি পূর্বঘাট পর্বতের একটি শৃঙ্গ আর নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। কোশ্চেন নাম্বার 12, ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় এখানে কোন উপন্যাসে বা কোন লেখায়? দুর্গেশ নন্দিনী, সীতারাম, ইন্দিরা, দেবী চৌধুরানী। সঠিক উত্তর কি হবে এখানে? প্রত্যেকে বলবে। ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যাচ্ছে আমরা পাই দেবী চৌধুরানী উপন্যাসে। দেবী চৌধুরানী এটি হলো একটি বাংলা উপন্যাস যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটি 1884 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা আসছি ওএমআর। ওএমআর এর ফুল ফর্ম কি? ওরাল মার্ক রিকগনিশন, ওপেন মার্ক রিডার, ওপেন মার্ক রিকগনিশন, অপটিক্যাল মার্ক রিকগনিশন। বিভিন্ন ধরনের অ্যাব্রিভিয়েশন এবং ফুল ফর্ম এগুলো আমাদের চর্চায় রাখতে হবে। পরীক্ষা একটা কোশ্চেন এরকম থেকে যায়। সঠিক উত্তর আমরা পাচ্ছি অপটিক্যাল মার্ক রিকগনিশন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, মোটরে নিচের কোনটি সংঘটিত হয়? মোটর এখানে কি হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তি নাকি তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? বলো, চারটা অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আমরা শক্তির নিত্যতা সূত্র জানি যে মহাবিশ্বে যা শক্তি আছে টোটালটা ধ্রুবক, এর সৃষ্টি বা ধ্বংস হয় না, এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হতে পারে, তাই না? আমরা এই একটা পেন, এটা যদি আমি এখানে টাচ করি আওয়াজ হচ্ছে, তাই তো? এটা কি হচ্ছে? এটা তোমার একটা গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে কনভার্ট হচ্ছে। হাত থেকে পড়ে গেল, আওয়াজ হলো, এটাকে আমরা যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে কনভার্ট হচ্ছে বলছি। তো এইরকম একটা শক্তি আর একটা কনভার্টার। মোটর কোথায় থাকে? একটা ফ্যান থাকে, ইলেকট্রিক ফ্যান, সেখানে একটা মোটর থাকে, যাই সুইচ অন করছো, তড়িৎ শক্তি কি হচ্ছে? ঘূর্ণন শক্তি অর্থাৎ গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে গতিশক্তিটাকে আমরা কি বলি? মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। ডায়নামোতে উল্টো হয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হয় বা ইনভার্টার নয়, জেনারেটরের কথা বলছিলাম, যেখানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয় আর মোটরে তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। পরবর্তী কোশ্চেন, আরোগ্য নিকেতন এর রচয়িতাকে? আরোগ্য নিকেতন এর রচয়িতা, তাহলে এখানে অপশন নাম্বার এ হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশনে সঠিক উত্তর হবে। দ্রুত অ্যান্সারটা চলে আসে। যাই হোক, পরবর্তী কোশ্চেন, ভুবন সোম এর রচয়িতাকে? ভুবন সোম এটি একটি কি? বলো, এর রচয়িতাকে? নীললোহিত, বনফুল, মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন ডি রঞ্জন।
কোশ্চেন নাম্বার 16, ভুবন সোম এটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশন বি হবে বনফুল, যার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল হচ্ছে তার ছদ্মনাম। তো এটি একটি বাংলা উপন্যাস। ভুবন সোম হচ্ছে একটি বাংলা উপন্যাস যার রচয়িতা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। ওকে, অপশন বি সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন আমরা আসছি, কোশ্চেন নাম্বার 17, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোথায়? কুচিপুড়ি নৃত্য কোথায় এটি জন্মায় বা উদ্ভব হয়েছিল? রাজস্থান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মণিপুর। কোন রাজ্যে এটি বেশি জনপ্রিয়? ভারতের 8টি ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে কুচিপুড়ি একটি। কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশ। অপশন সি, তোমরা যারা করছো অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। মণিপুরে রয়েছে মণিপুরি, তাই তো। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 18, বলা হচ্ছে পোলিও এটি কি বাহিত রোগ? পোলিও রোগ এটি ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ছোঁয়াচে নাকি কোনটি নয়? পোলিও রোগের টিকা দেওয়া হয় 5 বছর পর্যন্ত বিনামূল্যে, আমরা জানি পোলিও টিকাকরণ করা হয়। তো পোলিও রোগের ক্ষেত্রে আমরা কি বলি? এটা ব্যাকটেরিয়া ঘটিত। পোলিও রোগের টিকা আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী জোনাস সাল্ক। এটা পরীক্ষা আসে এবং এটি একটি ভাইরাস ঘটিত রোগ, পোলিওমাইলাইটিস ভাইরাস। তো পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত একটি রোগ এবং এটি মানুষের স্নায়ুতন্ত্রে অ্যাটাক করে। হাড়, পাশাপাশি আমরা দেখব হাড়ের গঠন প্রণালীটাও কিন্তু অনেক সময় সমস্যা হয়। ওকে, তো এটি ভাইরাস ঘটিত রোগ। পোলিও রোগের টিকা আবিষ্কারক বিজ্ঞানী জোনাস সল্ক, এটা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 19, কোন অ্যাসিডের নাম মিউরিয়েটিক অ্যাসিড? অর্থাৎ এটি একটি লঘু অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিড এটা দেখবে বিভিন্ন টাইলস ক্লিনিং এ, পাশাপাশি আমরা টয়লেট ক্লিনিং এও ব্যবহার করা হয় মিউরিয়েটিক অ্যাসিড, বা দেখবে ট্যাঙ্ক পরিষ্কার করতে এই অ্যাসিড ব্যবহার করা হয়। মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলা হয়? নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড? সঠিক উত্তর কি হবে? মিউরিয়েটিক অ্যাসিড এটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মূলত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ HCl। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে পালন করা হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? 23 এপ্রিল। প্রত্যেকটা এপ্রিল আছে, অর্থাৎ এপ্রিল মাসে এটা হয়, এটা মাথায় আগে ঢুকিয়ে নাও। এপ্রিল মাসের কোন তারিখে? 23, 25, 28, 29। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে এটি পালিত হয় কত তারিখে? রোনাল্ড রস ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন এবং সম্ভবত তার জন্মদিনেই 25 এপ্রিল ম্যালেরিয়া দিবস পালিত হয়, বিশ্ব ম্যালেরিয়া দিবস। 23 এপ্রিল এই ডেটটা পালিত হয় ওয়ার্ল্ড বুক ডে, পুস্তক দিবস। 25 এপ্রিল ম্যালেরিয়া ডে, 28 এপ্রিল ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক। বিভিন্ন দিবস, প্রত্যেকটা দিন খালি নেই, দেখবে কোনো না কোনো একটা দিবস আছে। যাই হোক, তবে ইম্পর্টেন্ট গুলো আমরা আলোচনা করি, বিভিন্ন ক্লাস তোমরা পাবে, সেখানে আলোচনা করা হয়। যাই হোক, তো আমাদের যে ক্লাস গুলো চলছে এগুলো TWS একাডেমি অ্যাপে কিন্তু আমরা করাচ্ছি। বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ। যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো আমাদের ব্যাচে। দুর্দান্ত ক্লাস কিন্তু করানো হয়, বাড়ি বসেই তুমি লাইভ ক্লাস দেখতে পাবে। কোনো ট্রান্সপোর্ট খরচ বা ট্রান্সপোর্ট সময়, সবচেয়ে বড় জিনিস হচ্ছে সময়টা কিন্তু নষ্ট হয় না। অনলাইনের দেখো সবকিছুর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সুবিধা অসুবিধা সবকিছু ক্ষেত্রেই আছে। তো এক্ষেত্রে আমরা এই যে অনলাইন পড়াশোনা এক সময় কনসেপ্ট ছিল না, আমরা নিজেরাই অফলাইনে পড়ে এসেছি। অনলাইন তো এই যে বিশেষ করে লকডাউনের পরে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং এর পরবর্তী দেখা যাচ্ছে এটা তো অনেক সুবিধা, বাড়ি বসে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। বর্তমান দিনে অনেক কিছু টেকনোলজি আপডেট হয়েছে এবং সেটার ফলে আরো অনেকটা মানে কি গ্রহণযোগ্যতা বেড়েছে। তো অফলাইনে পড়লেও অনেক অনলাইন একটা ব্যাচ নিয়ে রাখে, কারণ তুমি এক জায়গায় সব পেয়ে যাচ্ছ। একটা ব্যাচ তুমি নিচ্ছ রেলের মধ্যে, রেলের যাবতীয় তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন,
তুমি সিলেবাস নিয়ে তোমার হেডেক নেই, তুমি টোটাল সিলেবাসে যা আছে বিষয় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক আলোচনা তুমি পেয়ে যাচ্ছ উইথ রেকর্ড। একবার লাইভ দেখলে বুঝতে পারলে না, একই ক্লাস আরো একবার দেখলে এই যে সুবিধা, পিডিএফ নোট, তাই না? তুমি কটা বই পড়বে? তুমি একটা ব্যাচ ভালো করে যদি কভার করতে পারো, সে আমাদের ব্যাচ হোক বা যে কোনো ব্যাচ হোক, যেখানে তুমি পড়ো, সেক্ষেত্রে আমি বলবো যে একবার একটা ব্যাচ যদি কমপ্লিট করতে পারো ভালো করে, সেটা ওটার উপরে তুমি এবার রিভিশন করে করে আরো তুমি আপডেট নিজেকে করতে পারবে। ঠিক আছে, যাই হোক, তো পড়াশোনাটা অবশ্যই একটা সিস্টেমেটিক হওয়া দরকার। বর্তমান দিনে অনেক কিছু সিলেবাস কম্পিটিটিভ ফিল্ডে, এবং তুমি কতটা পড়বে কতটা পড়বে না, দেখো 100 পাওয়ানোটা আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য এটাই যে সিস্টেমেটিক ওয়েতে তুমি যাও, সহজে তুমি অ্যাচিভমেন্টটা যাতে করতে পারো, সিস্টেমটা তুমি বুঝে নাও, নিজেই তুমি চলতে পারবে। পদ্মাবত কাব্যটি কে রচনা করেন? কোশ্চেন নাম্বার 21। এই সমস্ত ইতিহাসের কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে, তুমি যে পরীক্ষায় দাও, সে রেল দাও, ডাব্লিউবিপি দাও, যে কোনো পরীক্ষা, ইতিহাস প্রশ্ন থাকবে এবং ইতিহাসের বিভিন্ন বুক রিলেটেড কোশ্চেনও কিন্তু পরীক্ষা আসে। অপশন সি রাইট অ্যান্সার, মালিক মোহাম্মদ জাইসি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 22, কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? সময় মাপক যন্ত্র কি হবে এখানে? ব্যারোমিটার, অ্যানিমিটার, হাইগ্রোমিটার, ক্রোনোমিটার। তো এখানে আমরা কোন অপশনটি সঠিক উত্তর করব? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, ক্রোনোমিটার, যে যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে আমরা জানি আর্দ্রতা মাপা হয়, আর্দ্রতা মাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। অ্যানিমোমিটারে বাতাসের বেগ, ব্যারোমিটারে বায়ুর চাপ, বায়ুর চাপ মাপক যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার, যদি হতো এটা বাতাসের বেগ মাপক যন্ত্র। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, লেবাননের রাজধানীর নাম কি? তো মিডল ইস্টে কিন্তু আমরা দেখলাম কয়েকদিন ধরেই ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ করছে এবং তার ফলাফল কিন্তু গোটা পৃথিবীতে পড়বে, অলরেডি পড়ছে। ভারতে বিভিন্ন তেলের দাম বাড়তে পারে, গ্যাসের দাম বাড়ছে, তো এগুলো যুদ্ধের একটা এফেক্ট বলা যেতে পারে। পাশাপাশি আরো অনেক কারণ আছে, বিষয়ে আমি যাচ্ছি না। যে লেবানন নামটা শুনে আমি বিষয়টা বললাম। তো সারা বিশ্ব এখন একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। লেবানন এর রাজধানীর নাম কি হবে? অপশন এ মাস্কট, অপশন বি বেইরুট, দামাস্কাস, অপশন ডি আম্মান। সঠিক উত্তর অপশন বি হবে বেইরুট, লেবাননের রাজধানী। কোশ্চেন নাম্বার 24, পঞ্চ ভারতের অধিপতি নামে কে পরিচিত ছিল? পঞ্চ ভারতের অধিপতি নামে কে পরিচিত? সঠিক উত্তর কি হবে এখানে? একটা কোশ্চেন গ্রুপ ডিতে এসেছে যে হিউয়েন সাং কার সময় আসে? হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের সময় আসে, এবং হর্ষবর্ধনকে পঞ্চ ভারতের অধিপতি বলা হয়। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়, কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়, কুষাণ সম্রাট কনিষ্ক সময় চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়, শশাঙ্ক বাংলার তিনি রাজা ছিলেন, গৌড়ের রাজা শশাঙ্ক। পরবর্তী প্রশ্ন আসবো, দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ। ইংরেজদের সঙ্গে প্রত্যেকেরই কম বেশি যুদ্ধ হয়েছে, এটা আফগানিস্তান বা আফগানদের সঙ্গে যুদ্ধ, প্রথম যুদ্ধ আমরা দেখব সেই 1838-40 দিকে হয়। আর এটা হচ্ছে দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ। এটা কোন সময় হয়? দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ এটি হয়েছিল 1878 সময়। লর্ড লিটন তখন ভারতের ভাইসরয় থাকে। লর্ড লিটনের সময়, লর্ড লিটনের সময় এটা হয়। কোশ্চেন নাম্বার 26, পৃথিবীতে বস্তুর মুক্তিবেগের মান কত? স্কেপ ভেলোসিটি কত হবে? এটা তোমরা হোমওয়ার্ক করবে। দেখো আমরা কোশ্চেন আলোচনা এখানে করছি, 25 কোশ্চেন আলোচনা করা হয়েছে এবং একটা হোমওয়ার্ক। তুমি যে পরীক্ষার জন্য টার্গেট করো না কেন, টার্গেট করলে তো শুধু হবে না, সেই টার্গেটটা ফুলফিল কিভাবে করতে হবে, কিভাবে তোমাকে পথ চলতে হবে, সেটাই জানা দরকার। এবং সেটার জন্যই আমরা বিভিন্ন ব্যাচ রেখেছি। একটা পরীক্ষার এক একটা ধাঁচ আছে, ঠিক আছে? এমন নয় যে সব একই রকম, সিলেবাসটা একই রকম, কিন্তু একটা একটা ধাঁচ রয়েছে। বিভিন্ন পরীক্ষায় ডাব্লিউবিতে এক টাইপের কোশ্চেন হয়, দেখবে রেলে একরকম কোশ্চেন হয়। তুমি রেলে ম্যাথ রয়েছে, ডাব্লিউবি ম্যাথ আছে, দুটো কিন্তু এক জায়গায় করতে পারবে না।
লেভেলটা আপ ডাউন থাকবেই। কিন্তু তুমি যদি সর্বোচ্চ লেভেলের চেষ্টা করো, তুমি যদি রেলের ম্যাথ করো, তোমার ডাব্লিউবি ম্যাথ কিছুই মনে হবে না, তাই না? এটা একটা ব্যাপার। তাহলে তোমাকে চুজ করতে হবে এমন একটা লেভেল, যে লেভেলটা করলে তোমার আলটিমেট সব রকম পরীক্ষা হবে। তুমি ডাব্লিউবিসিএস টার্গেট করলে কিন্তু রেলের দিকে তুমি ফোকাস করতে পারবে না, কারণ এটা আলাদা। তবে আমরা একটা কথা বলি যে পরীক্ষা তুমি সবই দাও, একটা টার্গেট তোমার মনে মনে রাখতে হবে যে হ্যাঁ আমি এই দিকটার জন্য চেষ্টা করছি, বাট পরীক্ষা তুমি সব দেবে। এবং আমি বলি যে সর্বোচ্চ লেভেলটাকে তুমি টার্গেট করতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি ধরো ম্যাথমেটিক্স করলে টপ লেভেলে করো, সব পরীক্ষায় যাতে অ্যাপ্লিকেবল হয়। রিজনিং করলে টপ লেভেলে করো, সব পরীক্ষার জন্য যাতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এইভাবে তোমাকে চলতে হবে। এবং সাবজেক্ট নলেজটা খুব জরুরি প্রত্যেকটা পরীক্ষায়। সাবজেক্ট নলেজ তোমার যত ভালো থাকবে, কনফিডেন্স লেভেল তত ভালো হবে এবং তোমার ভুল তত কম হবে। এবং সাবজেক্ট এই লেভেলটা আপগ্রেড করতে গেলে তোমার সাবজেক্ট ধরে পড়তে হবে। একটা সাবজেক্টে কটা চ্যাপ্টার আছে তোমাকে দেখতে হবে। তুমি রেলের পরীক্ষা দেবে, রেলের কোশ্চেন যদি না দেখে যাও, পরীক্ষায় গিয়ে ধাক্কা খাবে যে এই ধরনের কোশ্চেন আসবে। তো সেটা একটা ব্যাপার। তুমি যে পরীক্ষা দিতে চাইছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। সেই দিন আর নেই যে ফ্ল্যাট কোশ্চেন আসবে। যে কোনো পরীক্ষায় তুমি যদি দেখো কোশ্চেন লেভেলটা তুমি যদি বুঝে না যাও, পরীক্ষা গিয়ে ধাক্কা খেতেই হবে। তাহলে তুমি যে পরীক্ষায় দাও না কেন, সেই পরীক্ষার কোশ্চেন তোমাকে আগে দেখতে হবে। কোশ্চেনটা দেখো, সাবজেক্ট কি কি আছে এবং সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে টাচ করতে হবে। একটা ধারণা তোমার থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, ইকোনমি। তো তোমরা নিশ্চয়ই চেষ্টা করলে সম্ভব। এই ডামাডোল বাজারে কিন্তু চাকরি পাচ্ছে, ঠিক আছে? কম বেশি স্টুডেন্ট যারা পড়াশুনো ধরে রেখেছে তারা কিন্তু পাচ্ছে। তো ধরে রাখতে হবে। আর একটা কথা হচ্ছে ধৈর্যটা রাখতে হবে। ধৈর্য হারা হলে হবে না, ঠিক আছে? লেগে থাকতে হবে। লেগে থাকো, নিশ্চয়ই সম্ভব। তো আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। আমাদের ফ্রি ক্লাস পেতে সাবস্ক্রাইব করতে পারো আমাদের দা ওয়েব এখানে ওয়েব সলিউশন TWS একাডেমি, TW স্মার্ট নামেও আমাদের আরেকটি চ্যানেল রয়েছে যেখানেও ফ্রি ক্লাস করানো হচ্ছে। তোমরা আমাদের অ্যাপ আছে TWS একাডেমি অ্যাপ, সেখানে আমরা পেড কোর্স করাচ্ছি। প্রয়োজন হলে অবশ্যই তুমি ভিজিট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।